নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 11ই ডিসেম্বর মার্কেট আগের দিনের মতনই ফ্ল্যাট ছিল, যদিও নিফটি সামান্য একটু বৃদ্ধি পেয়েছে, সেন্সেক্স সামান্য কিছু বৃদ্ধি পেয়েছে এবং সার্বিকভাবে যদি সেক্টরাল পারফরমেন্স দেখেন সেখানে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট বাদ দিয়ে বাকি প্রায় সমস্ত সেক্টরই মোট অল্প বিস্তর পজিটিভে বন্ধ হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মার্কেটে আমরা ডেফিনেটলি একটা সাইড ওয়াইজ মুভমেন্ট দেখছি, সেটা কি নিফটি বলুন কি সেন্সেক্স বলুন, কিন্তু এছাড়াও তো বহু স্টকস তারা শিরোনামে থাকে, তারা নতুন করে সংবাদে আসে। এবার একটু খেয়াল করে দেখুন যে এই যে মার্কেটটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আপনারা 52 উইকস হাইয়ে টোটাল নাম্বার অফ স্টকস দেখেন, অর্থাৎ কতগুলো শেয়ার তারা তাদের 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে আজকে, এবং তার সঙ্গে তুলনা করে দেখেন যে কতগুলো স্টকস তারা 52 সপ্তাহের নিম্ন স্তরের থেকেও নেমে গিয়েছে, তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে কোথাও না কোথাও একটা পজিটিভিটির চোরা স্রোত বইছে। ঠিকই শুনেছেন, পজিটিভিটির চোরা স্রোত বইছে। তার পেছনে নানা কারণ থাকতে পারে, তার পেছনে বিভিন্ন যে কারণগুলো বা থিওরিজগুলো বাজারে ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির শপথ নেবেন, তারপর তিনি যে পলিসিসগুলো ইমপ্লিমেন্ট করবেন সেই পলিসিসগুলো ভারতের ক্ষেত্রে সদর্থক হতে পারে না। এইটা এটা অবশ্যই এটা ভীষণ ডিবেটেবল একটা প্রশ্ন যে সত্যি সত্যি ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের পলিসি থেকে বেনিফিটেড হবে কিনা, প্রত্যক্ষভাবে হবে কিনা। কারণ পরোক্ষভাবে যদি চায়না, মেক্সিকো এবং কানাডার ওপর ডোনাল্ড ট্রাম্প হায়ার ট্যারিফ ইম্পোজ করেন, খুব স্বাভাবিকভাবে সেক্ষেত্রে যে ফরেন ইনফ্লোজ, এফআইআই ইনফ্লোজ বা এফডিআইস, তারা ভারতবর্ষে এসে বিনিয়োগ করার কথা ভাববে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডলার এবং টাকার সম্পর্ক। দেখুন, এটা বুঝতে হবে যে ডলার যত বেশি শক্তিশালী হবে, আমাদের ভারতীয় মুদ্রা যত দুর্বল হবে, তত কিন্তু ইনফ্লেশনারি কন্ডিশন বাড়ার সম্ভাবনা বৃদ্ধি হয়। কেবলমাত্র যে তেলের দামের উপর নির্ভর করেই একটা দেশে মূল্য বৃদ্ধি হতে পারে এমনটি নয়। যে দেশ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রয়েছে, যে দেশে বহু বিপুল পরিমাণ পণ্য আমদানি করা হয় এবং তার তুলনায় কম পরিমাণ পণ্য রপ্তানি করা হয়, সেই সব দেশে ডলারের দাম সেই দেশের মুদ্রার তুলনায় শক্তিশালী হলে সেই দেশের পক্ষে সেটা ক্ষতিকারক, এবং ডলারের দাম বৃদ্ধি হওয়া মানে বিভিন্ন পণ্যের, জরুরি পণ্যের দাম বৃদ্ধি হওয়া, এবং বিভিন্ন এই যে পণ্য বা আবশ্যিক পণ্যের দাম যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষজন, মধ্যবিত্ত মানুষ, ইকোনমিক্যালি চ্যালেঞ্জড মানুষ, তারা কিন্তু বিপদে পড়ে থাকেন এবং বিপদে পড়ছেন। যারা ভারতবর্ষের 1% জনসংখ্যা, তাদের ক্ষেত্রে এই ধরনের ইনফ্লেশনে মারাত্মক কিছু যায় আসে না, কারণ তাদেরকে দৈনন্দিন দিন আনি দিন খায়ের কথা চিন্তা করতে হয় না। সুতরাং ডলার বনাম যে রুপির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে ডলার যদি জয়ী হয়, সেটা আখেরে ভারতের সাধারণ মানুষ এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু বিপদ সংকেত ডেফিনেটলি বটে। অর্থাৎ একদিকে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের জন্য ইনফ্লেশন বৃদ্ধি পেতে পারে, কারণ সেটা সরাসরি এফেক্ট করে ভারতবর্ষকে, যেখানে আমাদের ট্রান্সপোর্ট এবং লজিস্টিক্স এফেক্টেড হয়, তাদের দাম বৃদ্ধি হয়, ট্রান্সপোর্টের খরচ, লজিস্টিক্সের খরচ বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবে সমস্ত আবশ্যিক পণ্যের দাম সেটা বৃদ্ধি পেতে থাকে। 2 নম্বর হচ্ছে এই ডলারের দাম বৃদ্ধির কারণে ইনফ্লেশন বৃদ্ধি হওয়া সম্ভব, এবং 3 নম্বর হচ্ছে যে ধরুন সাপ্লাই সাইডে, অর্থাৎ ধরুন কোনো জিনিসের চাহিদা রয়েছে, তর্কের খাতিরে ধরুন পাম তেল, ইন্দোনেশিয়া যখন পাম তেলের এক্সপোর্টের ওপর তারা নিষেধাজ্ঞা জারি করেছিল, সেই সময় ভারতবর্ষের মতন দেশ যারা বিপুল পরিমাণ পাম তেল আমদানি করত ইন্দোনেশিয়া থেকে, তারা বিপদে পড়েছিল। এছাড়া তেল আসতো, ভোজ্য তেল আসতো ইউক্রেন থেকে। রাশিয়া ইউক্রেন যখন দ্বন্দ্ব শুরু হলো, ইউক্রেন থেকে তেল আসা অনিয়মিত হয়ে গেল, তখন খেয়াল করে দেখুন যে বিভিন্ন সর্ষের তেলের প্যাকেটের দাম কিভাবে বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ বিদেশে যখন কোনো জিনিসের কোনো পণ্য সেটা কম পাওয়া যায়, অথচ ভারতবর্ষে তার চাহিদা বৃদ্ধি হয়, সেক্ষেত্রেও কিন্তু সেটা সাপ্লাই সাইড ইনফ্লেশন সেটা বৃদ্ধি হয় একদিকে, 2 নম্বর ডিমান্ড সাইড ইনফ্লেশনও বৃদ্ধি হতে থাকে।
এই ধরনের কারণে যেটা এই মুহূর্তে যেটা বলা চলে, হ্যাঁ নিঃসন্দেহে একটা পজিটিভিটি চোরা স্রোত বইছে বটে, যে কারণে বলছিলাম সে কারণে ডেফিনেটলি ফিরে আসবে। তবে আমাদের যে রিস্ক রয়েছে সেই রিস্ক কিন্তু ডেফিনেটলি ইনফ্লেশন রিলেটেড রিস্ক এবং ডলার অ্যাপ্রিসিয়েশনের রিস্ক তার সঙ্গে সেটাকে অ্যাকম্পানি করছে। এবার আজকে যদি 52 উইকস হায়ার বিভিন্ন স্টকস দেখবেন যে প্রায় 150-র ওপর স্টকস নতুন অর্থাৎ কোম্পানির শেয়ার তারা আজকে 52 সপ্তাহে নতুন উচ্চতা ছুঁয়েছে এবং গত 7, 8, 9, 10 দিন ধরে যে স্টকস গুলো কন্টিনিউয়াস র্যালি করে যাচ্ছিল 52 উইকস হাই তারা ছুঁয়ে যাচ্ছিল, আজকেরও তার মধ্যে বহু স্টকস তারা কিন্তু 52 উইকস হাই ছুঁয়েছে। এর মধ্যে কিছু কিছু স্টকস তাদের কিন্তু সর্বকালীন উচ্চতাও ভেঙে দিয়েছে। এইবার চলে আসি হচ্ছে যে 52 উইকস যদি লো দেখেন বিভিন্ন স্টক, সেক্ষেত্রে হাতে গোনা কয়েকটা মাত্র স্টকস তারা কিন্তু আজকে 52 উইকস লো দেখেছে। অর্থাৎ যখন একটা দেশের শেয়ার মার্কেটের টোটাল নাম্বার অফ 52 উইকস হাই স্টকস অনেক অনেক বেশি থাকে কম্পেয়ার টু টোটাল নাম্বার অফ 52 উইকস লো স্টকস, তখন বুঝতে হবে যে মানুষের মধ্যে একটা আশা রয়েছে তাদের অর্থনীতি নিয়ে, তাদের শেয়ার বাজার নিয়ে। এবং একটা তো ডেফিনেটলি কারণ বললাম ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে গোটা বিশ্বের মানুষ আশাবাদী, চায়না বাদ দিয়ে, মেক্সিকো বাদ দিয়ে, কানাডা বাদ দিয়ে। তবে 2 নম্বর যেটা দাঁড়াচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন যে নভেম্বরের মাসের যে ইনফ্লেশন সেটা নাকি ড্রাস্টিক্যালি কমে আসতে পারে। আমার কথা নয়, তাদের বক্তব্য ইনফ্লেশন ডেটা যখন রিলিজড হবে তখনই আমরা বুঝতে পারবো যে ভারতের অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে ডেটা, ইনফ্লেশন ডেটা যদি সত্যি সত্যি কমে, সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা বিনিয়োগকারীদের একটা নতুন ইম্পালস দেবে, সেটা ভারতীয় শেয়ার বাজারকে একটা নতুন পুশ দেবার সম্ভাবনা রয়েছে, একটা নতুন উৎসাহ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে। কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট না, ইন গুড ফেথ বলছি। এরপর চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন কোম্পানি যারা 52 উইকস হাই ছুঁয়েছে। এর মধ্যে রয়েছে 63 মুনস টেকনোলজি, তারপর এজিআই গ্রিন প্যাক, আজমেরা রিয়েলটি, অপ্রামেয়া ইঞ্জিন, তারপর আরভেন্ট, মনে রাখতে হবে এটা একটা টেক্সটাইল স্টক, আশাপুরা মাইনকেম, অশোকা বেল্টকন, তাছাড়া বাজাজ হোল্ডিংস আজকে নতুন করে 52 উইকস হাই ছুঁয়েছে, C2C অ্যাডভান্সড, ক্যাপাসিটি ইনফ্রা, কার্টরেড টেকনোলজি, সিডিএসএল এর আগে বারবার বলেছি, এরা নতুন করে আজকে 52 উইকস হাই ছুঁয়েছে। অর্থাৎ এদের যে একদিন 52 উইকস হাই ছুঁয়ে নেমে এসছে তারপর আর উঠে তেমনটি কিন্তু নয়। এছাড়া ডিপ ইন্ডাস্ট্রিজ, ডিশম্যান কার্বোজ, ইথ প্যারি, ইলেকট্রোথার্ন, ইমামি রিয়েলটি, এরিস লাইফ সায়েন্সেস, গোকুল অ্যাগ্রো, গ্রেপস কটন, তারপর হিম্মত সিংহা সেইফ, এটাও একটা টেক্সটাইল কোম্পানি। খেয়াল করে দেখবেন যে বিভিন্ন টেক্সটাইল কোম্পানিজ তারা নিয়মিতভাবে র্যালি করে যাচ্ছে এবং তার মধ্যে বেশ কিছু কোম্পানিজ তাদের 52 সপ্তাহের উচ্চতা রয়েছে, তার পেছনে কিন্তু একটা ডেফিনেট কারণ রয়েছে, সেটা অতি সংক্ষেপে আলোচনা করব। এছাড়া ইন্ডিয়ান হোটেলস, ইন্ডিয়ান মেটালস, ইজমো আজকে তাদের সর্বকালীন উচ্চতা আবার ভেঙে দিয়েছে, নতুন করে 52 সপ্তাহের উচ্চতা উঠেছে। কেন্স টেকনোলজি, কিটেক্স গার্মেন্টস আরেকটা টেক্সটাইল কোম্পানি, কিটেক্স, লাম্বোদারা টেক্সটাইলস, LTI মাইন্ডট্রি, লুম্যাক্স অটো টেকনোলজিস, ম্যাক্স হেলথ কেয়ার, তারপর ম্যাকলিওড রাসেল, মোহিত ইন্ডাস্ট্রিজ, নেলকো, নিপ্পন, নুভামা হেলথ। খেয়াল করে দেখুন নিপ্পন, নুভামা হেলথ এরা ক্যাপিটাল মার্কেটসের সঙ্গে যুক্ত, পিজি ইলেকট্রো প্লাস্ট, পিরামাল এন্টারপ্রাইজেস, পলিপ্লেক্স কর্পোরেশন, প্রিসিশন ক্যামশ্যাফটস, প্রিমিয়ার এনার্জিজ, স্টাইরেনেক্স, সুমিত সিকিউরিটিজ, সুপ্রিম ইনফ্রা, সোয়ান এনার্জি। এছাড়া ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, বেদান্ত আজকে 52 উইকস হাই ছুঁয়েছে। এছাড়াও ভেন, ডিআরএ ডিজিটাল, জ্যাগল প্রিপেড, জেন টেকনোলজিস এরা কিন্তু আজকে 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এবার টেক্সটাইলস নিয়ে কিছুটা কথা বলতেই হয়। আপনারা ডেফিনেটলি জানেন যে বাংলাদেশ বর্তমানে অশান্ত, তাদের কোনো স্টেবল গভর্নমেন্ট নেই, তাদের ব্যবসায়ের উপর চাপ পড়ছে, তাদের যে সবচেয়ে বড় যে গ্রুপ অফ কোম্পানিজ বেক্সিমকো তারাও প্রবলেমে পড়েছে এবং বিভিন্ন সংবাদ সূত্রে যেটা শোনা যাচ্ছে যে তাদের কিছু গ্রুপ তারা কিন্তু কোম্পানিজ তারা হয়তো বা তারা রিলিজ করতে পারে, ছেড়ে দিতে পারে, অন্তত 44টা কোম্পানি এরকম ছেড়ে দিতে পারে বলে এরকম সংবাদে শোনা যাচ্ছে। এমতো অবস্থায় মনে রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু ভিয়েতনাম এবং চায়নার পর 3rd লার্জেস্ট কিন্তু এক্সপোর্টার্স অফ টেক্সটাইল গুডস, এবং তার মধ্যে বড় বড় কোম্পানিজগুলো তারা কিন্তু যেমন ওয়ালমার্ট তারা কিন্তু বাংলাদেশ টেক্সটাইলসের তারা কিন্তু
খরিদ্দার ছিল, কিন্তু বর্তমান যে অস্থির অবস্থা রয়েছে তাদের যেটা প্রবলেম দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে মানে স্টেডি এবং স্মুথ মুভমেন্ট অফ প্রোডাক্টস বাংলাদেশের পোর্ট থেকে অন্যান্য বিশ্বের অন্যান্য জায়গায় সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সুতরাং যারা বিদেশি কোম্পানি তারা এই মুহূর্তে ভারতবর্ষের দিকে মুখ ফেরাচ্ছে বলে যেটা সংবাদ সূত্রে শোনা যাচ্ছে। এটা ডেফিনেটলি আপনারা ফ্যাক্ট চেক করে নেবেন, আমার কথার উপর রিলাই করবেন না। এর মধ্যে ডেফিনেটলি কিছু কোম্পানিজ রয়েছে তারা বেনিফিটেড হচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন। এর মধ্যে RSWM রয়েছে, এর মধ্যে কিটেক্স গার্মেন্টস রয়েছে, এর মধ্যে গোকুল দাস এক্সপোর্টস রয়েছে, এরকম প্রভৃতি। এর মধ্যে অবশ্যই আরেকটা যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে লাম্বোধারা টেক্সটাইলস, হিমাত সিংহা, সেইড, এই কোম্পানিজগুলো। এছাড়া এই কোম্পানিজগুলো কিন্তু ডেফিনেটলি এরা বেনিফিটেড হবার আশায় রয়েছে বা বেনিফিটেড হতে পারে, যার ফলে কিন্তু এই ধরনের স্টকসগুলোতে র্যালি চলছে বলে বিশেষজ্ঞদের ধারণা। চলে আসি আজকের কোন কোম্পানিজগুলো সবচেয়ে বেশি পতন দেখেছে। অ্যাভিনিউ সুপারমার্ট, এত ভালো একটা কোম্পানি, এত বিপুল ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছিল, কিন্তু এটা অত্যন্ত এক্সপেন্সিভ, চড়া বাজার দর ছিল, প্রফিট তেমন করতে পারেনি, মানে প্রফিট আগের কোয়ার্টারের তুলনায় কমেছে এবং এরা ফিজিক্যাল স্পেস গোটা ভারতবর্ষে বৃদ্ধি করছিল ডেফিনেটলি। কিন্তু আবার সেই রিলায়েন্স রিটেলের ক্ষেত্রে যে প্রবলেম, অন্যান্য যে কোম্পানিজগুলো রয়েছে যাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার স্পেস রয়েছে প্রচুর, কিন্তু তাদের সঙ্গে আপাতত কম্পিটিশনে চলে আসছে কুইক কমার্স গুলো। সুতরাং অ্যাভিনিউ সুপারমার্ট কিছুটা হলো এফেক্টেড হচ্ছে। তার চড়া প্রাইস, চড়া বাজার দর, ইন্ট্রিনসিক ভ্যালুর তুলনায় অনেক বেশি তার স্টক প্রাইস, তার ফলে কিন্তু অ্যাভিনিউ সুপারমার্টে আমরা গত মোটামুটি মাস খানেক ধরে নিয়মিত হারে সংশোধন দেখছি। আজকেও কিন্তু 2.85% পতন দেখেছে এই কোম্পানি। এছাড়া আদানি গ্রিন এনার্জি 2.43% পতন দেখেছে, ইন্ডিয়ান ব্যাংক 2.3% পতন, এনসিসি 2% ওপর পতন। এছাড়া ক্রম্পটন গ্রেভস পাওয়া, ম্যাক্স ফিনান্সিয়াল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকস, এপিএল অ্যাপোলো, এফএসএন ই কমার্স, নাইকা, নবীন ফ্লোরিন, জোম্যাটো, জেএসডব্লিউ স্টিল, আদানি পোর্টস, 197 পিটিএম, এনএমডিসি প্রভৃতি এই কোম্পানিজগুলো কিন্তু আজকের 1 থেকে 2% মধ্যে পতন দেখেছে। চলে আসি হচ্ছে সেই স্টকস গুলো যারা আজকে সর্বোচ্চ উত্থান দেখেছে। এর মধ্যে একজন মানুষ, তিনি আইআরএফসি নিয়ে চিন্তা করছিলেন। সেই আইআরএফসি তিনি লিখেছিলেন যে আইআরএফসি নিয়ে তিনি চিন্তিত। আজকের 5.14% উত্থান দেখেছে। টাটা কমিউনিকেশনস 3.65% উত্থান। এছাড়া ডালমিয়া ভারত, ম্যারিকো ইন্ডাস্ট্রিজ এরা 3%-এর উপর উত্থান দেখেছে। বেদান্ত, ট্রেন্ড, সিনজেন ইন্টারন্যাশনাল, বাজাজ ফিনান্স, হ্যাভেলস ইন্ডিয়া, আইআরসিটিসি, জিও ফিনান্সিয়াল, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, কামেন্স ইন্ডিয়া, জিকে সিমেন্ট, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এরা 2%-এর উপর উত্থান দেখেছে। এবার বাজাজ ফিনান্স অত্যন্ত অ্যাম্বিশাস একটা টার্গেট রেখেছে নিজেদের জন্য। তাদের বক্তব্য, তারা ফিসক্যাল ইয়ার 2028-29-এ তারা কিন্তু তাদের মোট প্রফিট, নেট প্রফিট 20,000 কোটি টাকার উপর নিয়ে যেতে চায়। এটা কিন্তু হাইলি অ্যাম্বিশাস টার্গেট। সেটা তারা ফুলফিল করতে পারবে কিনা সেটা তো আপাতত দেখা। কিন্তু যখন কোনো ধরনের কোম্পানি, এই ধরনের বড় বড় মেগা ক্যাপ কোম্পানিজগুলো যখন এই ধরনের অ্যাম্বিশাস টার্গেট দেয়, স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা বড় ধরনের কনফিডেন্স কিন্তু তাদের মধ্যে জেনারেটেড হয়ে থাকে। চলে আসি, একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আমরা কিভাবে বুঝবো যে নিফটি বা সেন্সেক্স কোথায় পৌঁছাতে পারে আজ থেকে 10 বছর পর। তার জন্য একটা ক্যালকুলেশন রয়েছে। এই ক্যালকুলেশন ডেফিনেটলি স্যাক্রোস্যাঙ্ক্ট নয়, কিন্তু এটাকে অ্যাজিউম করে নেওয়া হয়। কি সেটা হচ্ছে, ধরা হয় যে নমিনাল জিডিপি যে হারে বৃদ্ধি পায়, ইউজুয়ালি নিফটিও কিন্তু মোটামুটি মোরালেস সেই হারে বৃদ্ধি পেতে থাকে। এবার নমিনাল জিডিপি মানে কি? নমিনাল জিডিপি মানে হচ্ছে রিয়েল জিডিপি প্লাস ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। আমরা যদি এখানে আমি একটু ক্যালকুলেশন অ্যাজিউম করেছি যে সামনে 10 বছরে ভারতবর্ষ 6% হারে গ্রো করবে। হ্যাঁ, ডেফিনেটলি যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে 7% হারেও গ্রো করতে পারেন। আমি কনজারভেটিভ মানে এস্টিমেট করছি যে 6% হারে সেটা মানে আমাদের যেটা রিয়েল জিডিপি সেটা গ্রো করতে পারে। এবং ইনফ্লেশন মোটামুটি আমরা যদি ধরে নিই
যে 5% অন অ্যান অ্যাভারেজ গত মানে সামনের 10 বছরে যদি থাকে, এর মধ্যে হ্যাঁ কখনো 4% হবে, কখনো 6% হবে, অন অ্যান অ্যাভারেজ যদি ধরে নিই 5%, তাহলে রিয়েল জিডিপি প্লাস ইনফ্লেশন সেইটা দাঁড়াবে 6 + 5 অর্থাৎ 11%। আমরা সেক্ষেত্রে নমিনাল গ্রোথ রেট যদি নিফটি ধরে নিই সেটা 11% ধরতে পারি, মানে জিডিপির সমান। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের ক্যালকুলেশন কি নিতে হবে যে ভবিষ্যতে নিফটির আজ থেকে 10 বছর পর কি ভ্যালু দাঁড়াতে পারে, সেটাকে আমরা ধরবো ফিউচার গ্রোথ। আর প্রেজেন্ট ভ্যালু একটাকে ধরতে হবে আমাদের। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে নিফটির ক্লোজিং প্রাইস ধরছি আমি, যেহেতু কালকের রাত্রেবেলায় ক্যালকুলেশনটা করেছি, সুতরাং আমি 10ই ডিসেম্বরের ক্যালকুলেশন মানে নিফটির ক্লোজিং প্রাইস ধরে করেছি। নিফটির ক্লোজিং প্রাইস ছিল হচ্ছে 24,610.05। এইবার যেটা ফর্মুলাটা সেটা হচ্ছে ফিউচার গ্রোথ ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1+ গ্রোথ রেট, অর্থাৎ কি হারে বৃদ্ধি পাবে এবং টু দি পাওয়ার অফ নাম্বার অফ ইয়ার্স। অর্থাৎ যেহেতু আমরা 11% হিসেবে ধরেছি গ্রোথ রেট, সুতরাং 11 ডিভাইডেড বাই 100 অর্থাৎ 0.1। তার মানে ফিউচার ভ্যালু ভবিষ্যতে নিফটি কি দাঁড়াবে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 24,610.05 ইন্টু 1 প্লাস গ্রোথ রেট 0.11 1.01 টু দি পাওয়ার ক বছরের জন্য আমরা ধরছি 10 বছর। সেইটার হিসাবে ক্যালকুলেশন করলে দেখা যেতে পারে যে 70,204.4 নিফটি পৌঁছাতে পারে যদি 11% রেটে গ্রো করে নিফটি। এবার এটা কিছুই না, আপনারা নমিনাল গ্রোথ রেট, আপনার রিয়েল জিডিপি গ্রোথ, আপনার ইনফ্লেশন এবং অ্যাজিউম করে নেবেন যে নিফটি এই হারে গ্রো করবে, তারপর চ্যাট জিপিটি ফেলে দেবেন, বলবেন যে ভাই আমাকে 10 বছর পর কি 15 বছর পর কি 20 বছর পর নিফটির ভ্যালু কত হতে পারে সেটা তুমি ক্যালকুলেট করে দেখাও। ইজিলি চ্যাট জিপিটি আপনাকে করে দেখিয়ে দেবে। সেন্সেক্সের জন্য আমি এক কাজ করেছিলাম, ওই একই রিয়েল জিডিপি গ্রোথ আমি অ্যাজিউম করে নিয়েছিলাম 6%, আমি ইনফ্লেশন অ্যাজিউম করে নিয়েছিলাম 5%, সুতরাং যেটা নমিনাল গ্রোথ রেট আমি 11% ধরেছিলাম সেন্সেক্স ক্ষেত্রে। সেন্সেক্স 81,510.05 বন্ধ হয়েছিল 10ই ডিসেম্বর। সেই হিসেবে 10 বছর পর যদি এই হারে 11% হারে সেন্সেক্স গ্রো করে তাহলে 232 মানে 2,32,464.5 পয়েন্টে সেন্সেক্স পৌঁছাতে পারার সম্ভাবনা। এটা কেবলমাত্র কিন্তু ম্যাথমেটিক্যাল কনক্লুশন মানে ক্যালকুলেশন, কোনো ফরওয়ার্ড লুকিং স্টেটমেন্ট নয়, কেবল কিছু ডেটা ইনপুট করে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি এক্স্যাক্টলি কি দাঁড়াচ্ছে। সুতরাং যারা ভাবেন যে নিফটি কোথায় পৌঁছাতে পারে সেটা কিভাবে ক্যালকুলেট করা সম্ভব হয়, সেন্সেক্স কিভাবে ক্যালকুলেট করা মানে কোথায় পৌঁছাতে পারে সেটা কিভাবে ক্যালকুলেট করা সম্ভব হয়, আমাদের কিন্তু ডেটা যদি আমরা নির্দিষ্ট ডেটা ইনপুট করি তাহলে আমাদের কাছে একটা ভ্যালু চলে আসবে। এবার যদি কেউ বলেন যে না গ্রো এত কম, ডেফিনেটলি জিডিপি এত কম গ্রো করবে না, 7% হারে গ্রো করবে, 8% হারে গ্রো করবে, তাহলে 8+। আপনারা যদি বলছেন ইনফ্লেশন 5%ই থাকবে কিন্তু জিডিপি বেশি হারে গ্রো করবে, রিয়েল জিডিপি ধরুন 6% ধরলাম কি 7% ধরলাম, তাহলে 7-5-12% হারে গ্রো করবে। এবার চলে আসি যে রামদেব আগরওয়ালের কালকে একটা ইন্টারভিউ চলছিল। ভদ্র মানে প্রকৃত অর্থে খুবই ভালো যে একজন শিক্ষক সেটা বোঝা যান। তিনি এই যে বড় বড় যে শেয়ারসগুলো, কোম্পানির শেয়ারসগুলো যে নিয়মিত হারে পতন দেখছে, সেটা কি অ্যাভিনিউ সুপারমার্টস, কি এশিয়ান পেন্টস, কি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অবশ্য এই উদাহরণগুলো উনি দেননি, তিনি অন্যান্য উদাহরণ দিয়েছেন। তিনি এনটিপিসি, আমি সেই এনটিপিসির কথা তিনি বলেছেন যে এনটিপিসি, সান ফার্মা, তারপর জিএসপিএল, তারপর গেল, এই ধরনের কোম্পানিজগুলো, তারপর ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, নট নেসেসারি সমস্ত লিফটির। তিনি কিন্তু বলছেন যে দেখুন এইগুলো আমার মনে হচ্ছে ব্রুইজড হয়ে রয়েছে, অর্থাৎ ভালো ঘা খেয়েছে, কিন্তু এদের ফিরে আসার ক্যাপাবিলিটি রয়েছে। এবার বলছেন যে উনি বলছেন ওনার আলোচনার মাঝখানে যদি তর্কের খাতিরে ধরে নিই যে আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে চান, যারা ভালো ঘা খাচ্ছে গত কয়েক বছর ধরে, তাহলে কোন লেভেলে আপনি কিনতে পারেন। উনি বলছেন যে 5 বছরের মধ্যে যেটা তাদের সর্বোচ্চ তারা যে ভ্যালুতে পৌঁছেছিল, প্রাইসে পৌঁছেছিল, তার 50% অব্দি যদি কারেকশন আসে তারপর থেকে সেটাকে অবজারভেশন রাখতে হবে। তার নিচে যদি যায়, সেই জায়গায় যখন আপনার কমফর্ট জোনে আসবে সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। এটাকে তিনি বলছেন ব্রুইজড ব্লু চিপস। এবার তিনি একটা খুব মজার কথা বলছেন যে ব্লু চিপ যে কেবল নিফটির মধ্যে থাকে তা নয়। উনি বলছেন যে ওনাদের ক্যালকুলেশন হিসাবে ভারতবর্ষে কিছু না হলে অন্তত 90টা থেকে 95টা ব্লু চিপ কোম্পানিজ রয়েছে, এবং তার মধ্যে নিফটির মধ্যে উনি বলছেন অন্তত গোটা 20-22 এরকম ব্লু চিপ কোম্পানিজ রয়েছে। ব্লু চিপ কোম্পানি আর কিছু না, মানে সেরাদের মধ্যে সেরা কোম্পানিকে ব্লু চিপ হিসেবে অভিহিত করা হয়। যেমন এইচডিএফসি ব্যাংক গত 3 বছর ধরে সাস্টেইন আন্ডার পারফরমেন্স দেখিয়েছিল। তারপর দেখুন গত মোটামুটি প্রায় 20-22 দিন ধরে এইচডিএফসি ব্যাংক প্রত্যেক দিন তার 52 হাই ছুঁয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো ব্লু চিপ স্টক, বেস্ট অফ দ্য বেস্ট স্টকের অতি দ্রুত কিন্তু ঘুরে দাঁড়াবার ক্ষমতা রয়েছে। এইটাই তিনি বিনিয়োগকারীদের বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবার চলে আসি হচ্ছে যে
বিশেষ করে গার্মেন্টস সেক্টরে দেখুন, বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্টের দিক থেকে অলরেডি বলেছি যে বিশ্বের 3 নম্বরে, ভারতবর্ষ সেক্ষেত্রে বিশ্বের 5 নম্বরে। সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে যদি এই ধরনের টার্মোয়েল চলতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভারতবর্ষের ক্ষেত্রে সেই যে বাংলাদেশের যে জায়গাটায় ক্ষতি হচ্ছে অর্থাৎ টেক্সটাইলসের, সেক্ষেত্রে ভারতীয় কোম্পানিজগুলো এর সুযোগ তোলার জায়গায় পৌঁছে যেতে পারে। সুতরাং আমরা কিন্তু গত মোটামুটি মাস দেড়েক ধরে কিন্তু বিভিন্ন টেক্সটাইল কোম্পানিজ, ভারতীয় টেক্সটাইল কোম্পানিজগুলোতে আমরা লাগাতার উত্থান থেকে চলেছি। যাই হোক, আজকের এখানেই শেষ করবো। প্রথম কথা বলে দিই যে দেখুন, এই যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, এর মধ্যে কিছু কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। এটা গেল 1 নম্বর স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। 2 নম্বর স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেয়া হয় না। এখানে শেয়ার কি, শেয়ারের দামে কেন উঠছে, কেন নামছে, ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে, বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস, তাদের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সবার শেষে যদি এই ধরনের এপিসোড সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে এই ধরনের এপিসোডস, প্লিজ একটা লাইক দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। তাদেরকে একান্ত অনুরোধ, যদি সত্যি ভ্যালুয়েবল লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার।